ওকে, রেকর্ডিং করলাম। এবার হচ্ছে জিনিসপত্র হাইড। যেটা দেখলাম যে আমি এখানে আছি, একটু ডিসপ্লে পজিশন, বেসিক স্টাইলিং শেষ করেছি। ডিসপ্লে এন্ড পজিশন প্রপার্টিস, এগুলো আমি কি পজিশন এস্টিমেট করেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যান্ডলিং কন্টেন্ট ওভারভিউ, ফ্লোটিং স্টেবল এলিমেন্ট। ওকে, ঠিক আছে। ফ্লোটিং একটা পুরাতন ধারণা, এটা আর এখন ইউজ হয় না, তারপরে দেখা জীবনে ডিসপ্লে ভ্যালু ইনলাইন ব্লক আছে। আজকে হচ্ছে ডে 7। আজকে হচ্ছে আপনার জুলাই 31, 2025। আগেরটার নাম চেঞ্জ করে কি নাম করে দেয়, টুলের জায়গায় চুপ লিখে দিয়েছি তো। ম্যাক্সিমাম যে বড় হাতের দিয়েছি, প্রথম দুইটা আবার ছোট হাতের দিয়েছি। কিবোর্ডের F2 কাজ করতেছে না কেন যেন। কাজ করলে তো সহজে রিনেম হয়ে যেত। যাই হোক, আজকে ডে 7, আজকেরটা ওপেন করছি। এটা আমি কেন ওপেন করলাম তো। ভিএস কোড ওপেন করুন। এখন আমার টার্গেট হচ্ছে এখানে কাজ করুন। ওকে, একটা index.html ফাইল নিয়ে নিলাম। একটা ফোল্ডার নিচ্ছি যার নাম হচ্ছে সিএসএস। সেই ফোল্ডারের ভিতরে একটা নতুন ফাইল নিচ্ছি যেটার নাম হচ্ছে style.css। style.css এর মধ্যে ডিফল্ট সিএসএস কোড আমরা কি দিই? মার্জিন 0, প্যাডিং 0, সাইজিং 42। এবার এটা আমি আমার যে ডিফল্ট এচটিএমএল কোড, এটার সাথে লিঙ্ক করে ফেলব। এই সেটের ভিতরে বলে এর ভিতরে সিএসএস স্ট্যান্ডার্ড ডকুমেন্ট দিতে বলি হচ্ছে যে সিএসএস দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। আজকে বলতেছে ডিসপ্লে নিয়ে একটু কথা বলতে। ডিসপ্লে কিন্তু অনেকগুলো আছে। ডিসপ্লে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিড ডিসপ্লে, গ্রিড ডিসপ্লে, ফ্লেক্স, এগুলা খুবই ইম্পর্টেন্ট। তো বেসিক যেটা ডিসপ্লে এখানে বলতে হচ্ছে ইনলাইন ব্লক। ডিসপ্লে ভ্যালুস কি কি আছে? ইনলাইন ব্লক, এটা নিয়ে কাজ করবো। ওকে, ঠিক আছে। ফার্স্ট এটা আসি। তো একটা ডিভ নিয়ে নেই। ডিভের নাম যে কোনো নাম নিতে পারি। নাম নিলাম মেইন। সিএসএস এ আসি। মেইন নিয়ে একটু কথা বলি। মেইন প্রথমে আসেন ডিসপ্লে কি কি আছে একটু দেখি। আমাকে সাজেস্ট করবেন, দেখেন বিএস কোড সাজেস্ট করতেছে। ও মা গো রে। আচ্ছা, বেশি দিয়ে দিয়েছে, আমি অল্প কিছু দেখাই। হ্যাঁ, ডিসপ্লে ব্লক, এটা আপনার কি ধরনের এলিমেন্ট বা কি বৈশিষ্ট্য তৈরি করে? কতগুলো ডিসপ্লে এলিমেন্ট দেখবেন যে নিচে নিচে আসে। আমি দেখি গুগলের হেল্প নেই। হ্যাঁ, ছবি পেলে খুবই ভালো হয়। ছবি পেলে, ছবি দেখে বুঝাইতে গেলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে ছবি দেখে বুঝাই গেলে। এই যে সুন্দর একটা ছবি দিয়েছে, এটা যদি একটু বড় করি, এই যে দেখেন ডিসপ্লে ব্লক। ব্লক গুলা কি দেখেন একটা নিচে নিচে থাকে, পাশাপাশি লাইনে থাকে না। এটা হচ্ছে ডিসপ্লে ব্লক। সোজা না? ইনলাইন কোনটা? যেমন অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে বাটন ট্যাগ, ইমেজ ট্যাগ, বোল্ড বি ট্যাগ যেটা, আই বা ইটালিক ট্যাগ, এই ধরনের ট্যাগ গুলা দেখবেন কি পাশাপাশি থাকে। তো এগুলাকে ইনলাইন এলিমেন্ট বলে। হ্যাঁ,
আর ইনলাইন ব্লক হচ্ছে ও ইনলাইনও থাকবে এবং ব্লকের বৈশিষ্ট্য একটা বহন করবে। ব্লকের বৈশিষ্ট্য কি? আপনি যদি ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট গুলাতে উইথ ব্যবহার করেন, WIDTH, ও নিবে না, কিন্তু ব্লকে কিন্তু নেবে। ব্লকে একটা নির্দিষ্ট উইথ দিবেন, সে সেই জায়গার মধ্যে থাকবে। ইনলাইনে উইথ কাজ করে না। তো ইনলাইন ব্লকের মধ্যে যেটা হবে সেটা পাশাপাশিও থাকবে, এবং আপনি যে উইথ প্রপার্টিটা দিবেন সেটা কাজ করবে। তো ইনলাইন আর ইনলাইন ইনলাইন ব্লকের মধ্যে তফাৎ কি? ওটাও ইনলাইন, এটাও ইনলাইন, কিন্তু ইনলাইনে উইথ কাজ করে না, ইনলাইন ব্লকে উইথ কাজ করবে। আচ্ছা, তো গত ক্লাসের একটু কোডটা দেখি তো। সিএসএস এ কি কি করেছি। HTML এ ওকে। তো আমি একটু যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, তাহলে আমি আহ, উদাহরণ সহ একটু দেখাই। আমি তো ছবি দেখলাম, এবার একটু উদাহরণ দেখাই, হ্যাঁ। তো ডিপ বাদ, আচ্ছা ডিপ থাকুক ওর মতো, আমি ডিপ নিয়ে পরে কাজ করব। প্রথমে ইনলাইন এলিমেন্ট গুলা দেখেন, কিছু যেগুলা মাথায় আছে এবং মনে পড়ে সেগুলো একটু দেখি। অ্যাঙ্কর ট্যাগ, এটা একটা ইনলাইন এলিমেন্ট। ইমেজ ট্যাগ, এটাও একটা ইনলাইন এলিমেন্ট, কিন্তু আমার তো ইমেজ লাগবে। ইমেজ আবার ডাউনলোড ছাড়াও একটা ওয়ে আছে কাজ করার, হ্যাঁ। ইমেজ IMG দিয়ে দিই। IMG ট্যাগের মধ্যে প্লেস হোল্ডার যাই, প্লেসহোল্ডার.co, এটা আমি ইউজ করতে পারি। এই ওয়েবসাইট থেকে যাচ্ছি, এইভাবে 600 400 নিতে পারি। এই কোডটা কপি করি, কপি করে আমি আমাদের সোর্সের মধ্যে দিয়ে দিই। HTTPS প্লেসহোল্ডার.co 600 400। কিন্তু আউটপুটে কি আসে হচ্ছে, গো লাইভে একটু ক্লিক করি। নিচে গো লাইভে ক্লিক করলাম, আউটপুট এই একটা বড় মেসেজ চলে আসে। 600 400 তো বেশি হয়ে যায়, ভাই 100 বাই 100 চলে আসছে। দেন ক্লিক হেয়ার, যেই লাইনে ইমেজটা একই লাইনে নিচে নিচে কিন্তু আসে নাই। আবার বি ট্যাগ আছে, তারপর হচ্ছে আই ট্যাগ আছে, তারপর হচ্ছে ইউ ট্যাগ আছে, BIU, তারপর হচ্ছে ইয়ে বাটন ট্যাগ আছে। স্যার বলক স্যার, এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে না? এই ইমেজটা জি। না, আমি ডাউনলোড ছাড়া শর্টকাট ইউজ করেছি, রিয়েল লাইফে খুব একটা ইউজ করা হয় না। এই জন্য ওয়েবসাইট থেকে আইনে দেখালাম যে হ্যাঁ, আপনি এখানে চাইলে শর্টকাটে একটা ডেমো ইমেজ, মনে করেন আপনার হাতে ইমেজ পরে নেই, ডেমো ইমেজ রাখতে চাচ্ছেন, এইভাবে নিতে পারেন। এটা ইন্টারনেট থেকে লোড করে দিচ্ছে। আচ্ছা। আচ্ছা, এখান থেকে এই যে কি বলে এলিমেন্ট গুলা, ট্যাগ গুলা, প্রত্যেকটা দেখেন একটা লাইনে আসছে। কিন্তু দেখেন এই ট্যাগ গুলা, মনে করেন আমি H1 H2 বা H3 একটা ট্যাগ রাখলাম, হেডিং ফ্রি, তাহলে হচ্ছে গিয়ে দেখেন এখানে একটা হেডিং এসছে। এরপরে যদি আমি কোনো কিছু লিখি, মনে করেন লিখলাম হা হা হা, তাহলে কিন্তু এটা এই হয়ে গেল, নিচে এসছে, হ্যাঁ। ওই লাইনে আর জায়গা দেয় নেই, যদিও এটা কোনো ট্যাগের মধ্যেই লিখে নেই, বডির মধ্যে সরাসরি, কিন্তু ওই যে লাইনটা, ওর লাইনটাও দখল করে রেখেছে। এটা হচ্ছে ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য। আবার মনে করেন ডিভও কিন্তু ব্লক এলিমেন্ট। ডিভ এর মধ্যে লিখলাম দিস ইজ আ ডিভ, ব্লক এলিমেন্ট। আবার ডিভ এর মতো একটা এলিমেন্ট আছে, সেটার নাম হচ্ছে স্পান, ওইটা আবার ইনলাইন এলিমেন্ট ইউজ হয় কিন্তু স্পান, হ্যাঁ। মনে করেন এখানে দিলাম স্পেন, এটা এক লাইনে চলে আসছে, নিচে কিন্তু আসেনি। কিন্তু ডিভ যেটা, সেটা কিন্তু নিচে আসছে। ডিভের পরেও আর একটা ব্লক এলিমেন্ট নেই, প্যারাগ্রাফ, বললাম দিস ইজ আ প্যারাগ্রাফ,
আসছে, নিচে আসছে, তাই না? প্রত্যেকটা জিনিস নিচে নিচে আসবে এবং ওই লাইনে আর কাউকে আসতে দিবে না। যেমন সেকশন নামে ট্যাগ আছে, বললাম সরি ফর ডিস্টার্বিং space, স্যার, একটু স্যার একটু জোরে হ্যাঁ, বলতে পারবেন? শুনতে কষ্ট হচ্ছে। ওহো, বাকিদেরও কি সেম অবস্থা? তাহলে আমার মাইকের সেটিংস হয়তো চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার সেকশনটা হচ্ছে গিয়ে কি, আহ, একটা ট্যাগ, যে ট্যাগটা মিন করতেছে এটা একটা আলাদা সেকশন, কিন্তু এটা কি হচ্ছে, কি বলে, একটা লাইন পুরা দখল করে নিয়ে রাখছে। তো যেই এলিমেন্ট গুলো যে নিচে নিচে আসতেছে পুরো লাইনটাই দখল করে রাখতেছে সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আর যেই এলিমেন্ট গুলা পাশাপাশি আসতেছে এই যে এগুলা, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সিএসএস এর পাওয়ার আছে ইনলাইন এলিমেন্টকে ব্লক এলিমেন্টে কনভার্ট করা, এবং ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে কনভার্ট করার পাওয়ারটা সিএসএস এর আছে, হ্যাঁ। তো সিএসএস এর যেহেতু এই পাওয়ারটা আছে, একটু উদাহরণ দেখি তাহলে কিভাবে আমি চেঞ্জ করতে পারি। কিছুই না, প্রথম কাজ হচ্ছে আমার এই অ্যাঙ্কর ট্যাগটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যদি এখানে এসে বলি যে আমি অ্যাঙ্কর ট্যাগ সিলেক্ট করতে চাই, দিলাম, তার মানে আমার ওয়েবসাইটে যত অ্যাঙ্কর ট্যাগ আছে সব সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমি ঠিক চাচ্ছি না যে যত অ্যাঙ্কর ট্যাগ আছে সব সিলেক্ট হয়ে যায়। আমি চাচ্ছি শুধু এই অ্যাঙ্কর ট্যাগটাই সিলেক্ট হয়ে যায়। কারণ আমি ওয়েবসাইটে তো অ্যাঙ্কর ট্যাগ একটা ব্যবহার করব না, আমি তো ওয়েবসাইটে আরো অনেক অনেক জায়গায় আমার এই অ্যাঙ্কর ট্যাগ পরিবর্তন মানে প্রয়োজন হবে। যেখানেই লিঙ্ক করার প্রয়োজন হবে অন্য কিছু, সেখানেই আমি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। তাহলে আমি শুধু যদি লিখি, তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের সাথে সাথে যত অ্যাঙ্কর ট্যাগ আছে, এই যে নিচেও আরেকটা দিলাম, ক্লিক মি লিখে দিলাম, হ্যাঁ, এইটাও পরিবর্তন হয়ে যাবে। ঠিক স্যার আছে, সাউন্ডটা একটু যেহেতু, বাড়ানো যায় নাকি? সাউন্ডটা একটু কম মনে হচ্ছে। আচ্ছা তাহলে আমি সেটিংস এ যাই দেখি, অডিও সেটিংস দেখি আজকে। হ্যাঁ, এটা ইনপুট দেখেন তো এখন বাড়ছে। হ্যাঁ স্যার, এখন বাড়ছে। হাই হাই, দেখছেন সেটিংস চেঞ্জ করে রাখছে, অটো সেল চেঞ্জ হয়ে গেছে, আমি তো করিনি। আচ্ছা, থ্যাংক ইউ। এরকম হলে বললেন, এটা আমার ভয়েস যথেষ্ট হাই, এটা ইসের প্রবলেম, সিস্টেমের প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে। জি জি। রেকর্ডিং এর সমস্যা হতে পারে, কারণ মাইকটা প্রফেশনাল না তো, কিন্তু ওই যে ক্লাস হওয়ার সময় তখন সাউন্ড কম থাকলে ওটা হচ্ছে জুম এর সেটিংসটা চেঞ্জ করলে সাউন্ডটা বেড়ে যায়। আচ্ছা, তো এই যে হচ্ছে গিয়ে আমার এখানে কথাটা কি, কথাটা হচ্ছে গিয়ে যেটা ছিল, সিএসএস এর পাওয়ার আছে বলতে গেলাম, সেখানে বললাম যে অ্যাঙ্কর ট্যাগ, এই যে দিয়ে আমি সিলেক্ট করলাম, বললাম হচ্ছে কালার হচ্ছে আমার ব্লু। তাহলে দেখেন এইটাও ব্লু হয়ে গেছে, নিচেরটাও ব্লু হয়ে গেছে, তাই না? দুইটাই অ্যাঙ্কর ট্যাগ ব্লু হয়ে গেছে। আর আমি যদি এখানে ডট দিই, আরে এই দেখি খুব বিরক্ত করতেছে, আমি যদি এখানে ডট দিই তাহলে কিন্তু একটাতেও কাজ করবে না, একটাতেও কাজ করতেছে না, এটাতেও কাজ করতেছে না, এটাতেও কাজ করছে না। কারণ কি, ডট দেওয়া মানে কি, ডট দেওয়া মানে আমি একটা ক্লাস কল করতেছি, ডট দেওয়া মানে ক্লাস ব্যবহার করতেছি, হ্যাঁ। তো ক্লাসের নাম কিন্তু এখানে কোনো ক্লাসের নাম নেই যেটার নাম হচ্ছে দরকার হয় আমি প্রথমটাতে একটা ক্লাস দিলাম, ক্লাস দিয়ে ক্লাসের নাম কি দিলাম, দিলাম। এখন দেখেন প্রথমটার কালার নীল হয়ে গেছে। কিভাবে নীল হয়ে গিয়েছে? কারণ আমি বলেছি এই ক্লাসের মধ্যে কালার হবে ব্লু, হয়ে গেছে না? তাহলে আমি পার্টিকুলার একটা অ্যাঙ্কর ট্যাগ ক্লাস ডিক্লেয়ার করার মাধ্যমে সিলেক্ট করতে পারতেছি। ওকে, নাইস। তাহলে এইটা এখন ডিসপ্লেটা আমি চেঞ্জ করে দেবো, জাস্ট লিখে দিব ডিসপ্লে ব্লক, শর্টকাট হচ্ছে ডিবি, লিখে এন্টার দিলাম, ডিসপ্লে ব্লক চলে আসে। আসার পরে এখন যদি আমি এখানে আসি, কোথায়, তাহলে দেখেন অ্যাঙ্কর ট্যাগ যে লাইনে আছে সেই লাইনে আর কাউকে থাকতে দেয় নাই নিচের মতো। আর বাই ডিফল্ট ও ডিসপ্লে ইনলাইনে, হ্যাঁ, ইনলাইন আর লেখা লাগবে না, কারণ অ্যাঙ্কর ট্যাগ বাই নেচার অ্যাঙ্কর ট্যাগ একটা লাইনেই থাকে। তো এই যে দেখেন ইনলাইন। আর আমি যদি দিয়ে দিই ইনলাইন ব্লক,
ব্লক বানান ভুল দিয়েছি, তাই না? Okay. দিলাম কি ইনলাইন ব্লক, তাহলে কিন্তু ওই লাইনে আছে এবং ব্লকের একটা বৈশিষ্ট্য নিয়ে আছে, সেটা কি? আমি অ্যাঙ্করটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাইট ব্লু, তাহলে হালকা নীল কালার পিছনে দেখা যাচ্ছে। দরকার হয় একটু প্যাডিংও দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল, চারপাশ দিয়ে হালকা প্যাডিং পাচ্ছে অ্যাঙ্করটা একটা। ওকে, এইটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি এখানে একটু উইথ দিলাম, উইথ দিলাম মনে করেন 300 পিক্সেল। তাহলে দেখেন এই অ্যাঙ্করটা একটা কিন্তু একটা উইথ গ্রহণ করেছে, তাই না? কত পিক্সেল চওড়া? 300 পিক্সেল চওড়া। এখন যেটা করতে পারি, 300 পিক্সেল যেহেতু চওড়া, সেহেতু এটাকে আমি উইথটাকে 300 পিক্সেল, এইটা যদি আমি ইনলাইন ব্লক না দিয়ে শুধু ইনলাইন থাকতো, বা বাই ডিফল্ট অ্যাঙ্করটা ইনলাইনই থাকে, তাহলে দেখেন আমার উইথ কাজ করে নাই। প্যারিং ট্যারিং নিচের এলিমেন্ট ঢুকে গেছে, দেখছেন? চলে আসছে। তাহলে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্টে আপনি যদি প্যারিং দেন, ওর জায়গার মধ্যে রেখে প্যারিং দিবে, ঠিক আছে, উপরে নিচে অন্য এলিমেন্ট গুলা চলে আসতে পারে। দেন হচ্ছে গিয়ে আপনার ইনলাইন এলিমেন্টে উইথ কাজ করে না। আবার যদি ব্লক দেন, সমস্যাটা কি? যেখানে ইনপুট থেকে ডিসপ্লে ইনলাইনের জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ব্লক, BLOCK কে ব্লক। তাহলে হচ্ছে ও পুরো জায়গাটা নিয়ে নিয়েছে, উইথটা রাখছে থেকে পুরো জায়গাটা নিয়ে নিয়েছে, ওই লাইনে আর কাউকে আসতে দিচ্ছে না। And আপনি চাচ্ছেন হ্যাঁ সে উইথও নেই এবং ওই লাইনে অন্যজনকে আসতেও দিক, তখন আপনি এখানে ইউজ করবেন ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে এটা একটা লাইনে থাকলো, ব্লক আকারে থাকে। ঠিক আছে, তাহলে ডিসপ্লে তিনটা প্রপার্টি দেখালাম: ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক। এছাড়া আরো দুইটা ইম্পর্টেন্ট আছে, আর একটা ইম্পর্টেন্ট আছে, আরো দুইটা তো আলাদা ক্লাসই থাকবে, যেমন ডিসপ্লে গ্রিডের উপর আলাদা ক্লাস থাকবে, ডিসপ্লে ফ্লেক্স এর উপর আরেকটা আলাদা ক্লাস থাকবে, হ্যাঁ। খুবই ইম্পর্টেন্ট সিএসএস এর দুইটা টপিক, একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে ফ্লেক্স। তো ওই দুইটা বাদে আর কি কি আছে? যেমন আছে, একটা আছে মনে করেন ডিসপ্লে, আমি দিয়ে দিলাম নান। ডিসপ্লে কি? নান। ডিসপ্লে নাম দেওয়ার সাথে সাথে দেখেন অ্যাঙ্কর ট্যাগ আর দেখা যাচ্ছে না। তা কোনো এলিমেন্টকে যদি আপনি ওয়েবসাইট থেকে মুছে দিতে চান, তাহলে আপনি কি দিবেন? ডিসপ্লে নাম দিয়ে দিবেন, তাহলে ওই এলিমেন্টটা আর ওয়েবসাইটে দেখা যাবে না। যেমন এখানে আমি ডিসপ্লে নাম দিয়েছি, তাহলে আমি ডিসপ্লে নামটা উজ্জ্বল করে রাখতে চাচ্ছি, আমি ওই যে আপনাদের জন্য না হয় কমেন্টে করে রাখলাম ডিসপ্লে ব্লক এটা। তারপর হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর হচ্ছে গিয়ে আর কি ডিসপ্লে ইনলাইন, একটা দিয়ে ইনলাইন, একটা হচ্ছে ইনলাইন ব্লক, হ্যাঁ। ইনলাইন, এটা ঠিক থাকলো। এটা আমি কমেন্টটা তুলে দিই। উপরে গুলো যেহেতু উদাহরণ, ওটা আমি কমেন্ট করে রাখলাম, যাতে কি হয় জাস্ট কমেন্ট হিসেবে কাজ করে। আর নিচে যেটা দিলাম সেটা হচ্ছে গিয়ে রিয়েল, যে ইনলাইন ব্লক একটা লাইনে ব্লক হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা মোটামুটি চারটা ডিসপ্লে প্রপার্টি শিখলাম। ডিসপ্লে ফ্লেক্স আমি আলাদা দিন নিয়ে শিখাবো, ডিসপ্লে গ্রিড আলাদা দিন নিয়ে শিখবো। রিয়েল লাইফে এর বাইরে খুব একটা ইউজ হয় না। যদি মন চায় না আমি ডিসপ্লে আরেকটু দেখবো, তাহলে একটু কাইন্ডলি নিজেরা ডিসপ্লে টেবিলটা দেখে নিয়ে, লাগে না, ইউজ করি না খুব একটা, আমিও করি না, কেউই করে না, ম্যাক্সিমাম যত ডেভেলপার দেখলাম ডিসপ্লে টেবিল টেবিল খুব একটা ইউজ করে না। ডিসপ্লে টেবিল নিলে তখন আমার যে টেবিল রো, টেবিল কলাম, এই টাইপের নিয়ে কাজ করা লাগে, যেটা খুবই কষ্টকর। হুম। একটু উদাহরণ জাস্ট দেখে রাখেন, যেহেতু মুখ দিয়ে বলছি। একটা ডিভ নিলাম, যেটার নাম নিলাম হচ্ছে গিয়ে মনে করেন টেবিলে নিয়ে নিচ্ছেন, আরেকটা ডিপ নিলাম, সেটার ভিতরে নিলাম হচ্ছে রো নিয়ে নিতে নাম, হ্যাঁ। আর আরেকটা ডিপ নিলাম যেটার নাম হচ্ছে কি নিলাম, ডিপ, এটা ক্লাসের নাম দিলাম হচ্ছে মনে করেন কল। কল নিলাম কয়টা? দুটা। এরকম রো কল আবার নিলাম কয়টা? দুটা। কি ভয়ঙ্কর কোডিনেশন! এত কষ্ট করার কোনো দরকার আছে বলেন? তারপরেও দেখি এটা একটা টেবিল মনে, হ্যাঁ। এই টেবিলটাকে আমি কল করি,
এবার কল করলাম কি ডিসপ্লে টেবিল। ডিসপ্লে কি দিলাম, টেবিল। এখানে ডাটা না দিলে কিছু দেখা যাবে? এখানে ডাটা দিয়ে, হ্যাঁ, কি দেওয়া যায়, 4টা দেশের নাম দিব, দিতে পারি। এমন একটা লিখলাম বাংলাদেশ। টেবিলের ভিতরে বিভিন্ন ডাটা থাকে না, এবং ডাটা দিয়েছিলাম চাই। আপাতত এমনি মন মতো ডাটা দিয়ে দিলাম। প্রতিবেশীদের নাম দিয়ে দিলাম চান। শ্রীলঙ্কা। বানানটা দিছি ভুল, কি হবে এটা বলতে পারেন? আচ্ছা থাকুন, যা ভুল বানান দিছি। এই যে 4টা আসছে না, এখন এটা টেবিলের মতো দুইটা দুইটা পাশাপাশি, কারণ কি নিছে, এই যে টেবিলের ভিতরে রো নিছে, রো এর ভিতরে আবার কলাম নিছে, তাই না? তাহলে আমি শুধু টেবিলের ক্লাস নিছি, তাহলে আমার আবার এই যে রো এর ক্লাস দিতে হবে, হ্যাঁ। টেবিলের মধ্যে কি নেব, রো নিব। রো নিয়ে বললাম হচ্ছে গিয়ে ডিসপ্লে টেবিল রো, এরকম কিছু আছে, টেবিল দেখছেন। আবার কি আছে, কলম আছে, এটা তো কল করতে হবে। এগুলো হচ্ছে সেল, তাই না, টেবিল সেল, এরকম কিছু। কলম যেটা, ডিসপ্লে টেবিল টেবিল সেল। এটা পাশাপাশি আসছে কিনা দেখছেন, টেবিলের মতো দুইটা পাশাপাশি চলে আসছে না? যেমন এইচটিএমএল টেবিলের পাশাপাশি আসে। আর বলতে পারেন স্যার টেবিলে তো বর্ডার থাকে, তাহলে দিয়ে দেন বর্ডার, মানা করছে যে এখানে উষ্ণ দিয়ে দেন, বর্ডার দিয়ে দিন, সিএসএস দিয়ে 1 পিক্সেল সলিড কালার। দেখেন বর্ডার চলে আসছে, তারা টেবিলের মধ্যে চলে আসছে। তো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখানো, এটা রিয়েল লাইফে টেবিল খুবই কম ইউজ হয়, হ্যাঁ। আমি যে টেবিল কলম এই স্টাইলে আপনার ডিজাইন করা লাগে, হ্যাঁ। দেখা স্টাইলের মধ্যে একটা হালকা প্যাডিংও দিয়ে দিই। প্যাডিং দিয়ে দিই উপরে নিচে 6 পিক্সেল, ডানে বাই 12 পিক্সেলের প্যাডিং দিয়ে দিই। প্যাডিং করে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ডিসপ্লে টেবিলের কাজ, প্র্যাকটিস করা লাগবে না, জাস্ট দেখে রাখেন, চিনে রাখেন, এটাই এনাফ। ইম্পর্টেন্ট কোনগুলো, ডিসপ্লে নাম, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। আর 2 দিন আলাদা আপনাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে কি আপনার এই কি বলে, প্র্যাকটিসের পরে দেখেন এই যে ফ্লেক্স লেআউট, হ্যাঁ। একটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর একটা হচ্ছে ডিসপ্লে গ্রিড। দেখি 2 দিনের পরে একদিন না, বেশ বড় টপিক, হ্যাঁ, সময় লাগে, অনেক সময় লাগে, এটা তো শেষ করতে একদিন লাগে যায়। ওকে। তো তখন আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে প্রচুর কাজ করা যায়, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে আবার ডিসপ্লে গ্রিড লাগে না। আবার ডিসপ্লে গ্রিড দিয়ে আপনি কাজ করতে পারেন, ডিসপ্লে গ্রিড দিয়ে এত কাজ করা যায় যে বাড়ি হচ্ছে চাইল্ড গুলো একটার পাশে একটা, কোনটা কোন পাশে থাকবে সবগুলা সুন্দর মতো সাজানো যায়। তখন হচ্ছে ডিসপ্লে গ্রিড ইউজ করলে ফ্লেক্স এর প্রয়োজন হয় না। অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে যে কোনো একটা দেখায়, হয় ফ্লেক্স দেখে না হয় গ্রিড দেখায়। তো এখানে দুইটাই দেখানো হবে, যেটা আপনার পছন্দ ইউজ করবেন। আমি তো দুটো মিলেই ইউজ করি, যখন যেটা প্রয়োজন মাথায় চলে আসে তখন সেটা ইউজ করি, হ্যাঁ। তো সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স গ্রিড আলাদা থাকবে। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সামনে আগাইতে চাচ্ছি, পজিশন, পজিশন নিয়ে কাজ করতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে ওই যে শুরুতে একটা মেইন নেমে ডিভ নিয়েছি, এটার ভিতরে পজিশন নিয়ে কাজ করি, হ্যাঁ। ডিভটার নাম কি নিয়েছি, মেইন। মেইন কই আছে, আচ্ছা। এই মেইনের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে, মেইনের ভিতরে কি দিচ্ছি, মেইনের ভিতরে কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে মেইন তো দেখতেই পাচ্ছেন। মেইনের ভিতরে বলি ভাই তোমার একটা উইড আছে, উইড হচ্ছে মনে করেন 300 পিক্সেল। তোমার একটা হাইট আছে, হাইট মনে করেন 200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে গ্রিন। দেন হচ্ছে গিয়ে বলে হচ্ছে গিয়ে তোমার একটা মার্জিন আছে, মার্জিন হচ্ছে উপরে নিচে 20 পিক্সেল ডানে বায় অটো। দেখি এবার মেইনকে দেখতে পারি কিনা, এখানে তাহলে মেইন ডিভটা আমি দেখতে পাচ্ছি। এবার হচ্ছে মেইনের ভিতরে একটা ডিভ নিচ্ছি, সেই ডিভের নাম নিচ্ছি হচ্ছে গিয়ে কি নেওয়া যায়, পেইন ডট পেইন লিখলাম, লিখে এন্টার দিলাম। তাহলে মেইনের চাইল্ড হচ্ছে পেইন। তাহলে পেইন ডিভটাকে আমি কল করি সিএসএস এর মধ্যে।
তাহলে এইভাবে কল করতে পারি সরাসরি ডট পেইন দিয়ে বললাম যে তোমার উইড হচ্ছে 150 পিক্সেল, হাইট হচ্ছে 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড আপাতত থাকলো, হ্যাঁ। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে পেইন, বাইরেটা হচ্ছে গিয়ে আপনার মেইন। মেইন আর হচ্ছে পেইন, দুই ডিভ, একটা হচ্ছে প্যারেন্ট আর একটা হচ্ছে তার চাইল্ড। এখন হচ্ছে গিয়ে প্যারেন্টের সাপেক্ষে আমি চাইল্ডকে মুভ করাবো, ডানে বায়ে উপরে নিচে মুভ করাবো পজিশনিং করে, হ্যাঁ। তো সেই জন্য প্যারেন্ট একটা প্রপার্টি দিতে হবে যেটার নাম হচ্ছে পজিশন রিলেটিভ। দেন চাইল্ডকে প্যারেন্টের সাপেক্ষে আমি মুভ করাবো, তাহলে চাইল্ডকে দিলাম হচ্ছে পজিশন অ্যাবসোলুট। একটা হচ্ছে পজিশন রিলেটিভ আর একটা হচ্ছে পজিশন অ্যাবসোলুট। পজিশন রিলেটিভ অ্যাবসোলুট দিয়ে আমি কি করতে পারি, এটাকে নাড়াবো, তাই না? নাড়ানোর জন্য আমাকে এখন কয়েকটা প্রপার্টি ইউজ করতে হবে। একটার নাম হচ্ছে টপ, একটা নাম লেফট, একটা নাম রাইট, একটা নাম বটম। তাহলে প্রথমে যে টপ, টপ দিয়ে দেখেন বলা হচ্ছে 20 পিক্সেল। টপ কত দিয়েছি, 20 পিক্সেল। দেখেন প্যারেন্টের উপরের থেকে, টপ থেকে 20 পিক্সেল জায়গা ছেড়ে তারপর তার চাইল্ডটা চলে আসছে। টপ যদি আমি আরো বেশি দিই, 40 পিক্সেল দিই, তাহলে প্যারেন্টের টপ থেকে 40 পিক্সেল জায়গা ছেড়ে চাইল্ডটা সে চলে আসছে। মনে করেন মাঝামাঝি রাখতে চাচ্ছি, তাহলে হচ্ছে গিয়ে এটার হাইট কত, 150, প্যারেন্টের হাইট কত, 200, তফাৎ কত, 50, 50-এর অর্ধেক কত, 25। তাহলে উপর থেকে 25 পিক্সেল জায়গা ছেড়ে দাও, তাহলে নিচ থেকে বাকি থাকলো কত, 25, তাই না? 25, 25, 50, ও ঠিক মাঝখানে আছে, উপরে নিচে। এইবার দেখেন, আবার হচ্ছে গিয়ে লেফট দিয়ে দিলাম। এবার একটু মাইনাস ভ্যালু চিনে, হ্যাঁ। লেফট বললাম -30 পিক্সেল। দেখেন ওর লেফট থেকে আরো লেফটে চলে গেছে। অথবা লেফটের জায়গায় আমরা রাইট লিখতে পারি না, রাইট লিখতে পারি। তাহলে রাইট থেকে সে আরো রাইট চলে গেছে। একইভাবে আপনার টপের জায়গায় বটমে লিখতে পারেন। তাহলে হয় টপ লিখবেন অথবা বটম লিখবেন, এদিকে আবার লেফট লিখবেন অথবা রাইট লিখবেন। তো আমি লেফট থেকেই কন্ট্রোল করি জিনিসটা। লেফট থেকে এটা 30 পিক্সেল, নাথিং। আমরা হচ্ছে গিয়ে এটার ওয়েট কত, প্যারেন্টের 300, চাইল্ডের ওয়েট কত, 150, তফাৎ কত, 150, 150-এর অর্ধেক কত, 75, তাই না? বললাম লেফট থেকে 75 পিক্সেল জায়গা তুমি ছেড়ে দাও। তাহলে বাম থেকে 75, ওর উইথ হচ্ছে 150, 150 আর 75, 225, বাকি থাকে 75, টোটাল 300। তার মানে লালটা ঠিক এখন মাঝখানে রাখছে। যেহেতু মাঝখানে রাখছে তাহলে আর দেরি কিসের, এখানে বলে দিই বর্ডার রেডিয়াস 50%। জিনিসটা গোল হয়ে গেল। তো এইভাবে হচ্ছে গিয়ে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট ইউজ করে আমি প্যারেন্টের সাপেক্ষে চাইল্ডকে যে কোনো জায়গায় নাড়াতে পারি। তো বলতে পারেন রিয়েল লাইফে কিরকম কাজে লাগতে পারে। রিয়েল লাইফে কাজে লাগতে পারে হচ্ছে গিয়ে আপনি হুট করে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের উপরে লিখবেন যে কোন একটা প্রোডাক্টের উপরে কোনায় লেখা আছে হট ডিল, এটা ঠিক উপরে কোনায় কিভাবে নিয়ে বসাইছে, ওই একটা চাইল্ড প্যারেন্টের পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে এরকম দেখাচ্ছে, হ্যাঁ। আমি দেখতে কোনো ইমেজ পাই কিনা, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এক্সাম্পল, ইমেজে যাই। যদিও এরা ছবি দিয়েছে, এই যে ছবিটা, আমি তো এটা রিয়েল লাইফ এরকম কাজই করলাম, তাই না? এরা যেটা ছবি দিয়েছে আমি তো সেটা কাজই দেখাচ্ছি যে চাইল্ডকে ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে আমি নাড়াতে পারি, প্যারেন্টের বাইরে নিতে পারি, ভেতরে নিতে পারি। এইটাই হচ্ছে পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের কাজ। যেটা হচ্ছে গিয়ে প্যারেন্টে দিব পজিশন রিলেটিভ এবং চাইল্ডে দিব পজিশন অ্যাবসলুট, এবং এই প্রসেসটাই ফলো করতে হবে। না করলে কি হবে জানেন? না করলে চাইল্ড প্যারেন্টকে ফলো করবে না। এখানে চাইল্ডটাকে পেইন, প্যারেন্টকে মেইন। মেইনে পজিশন রিলেটিভের জায়গায় আমি দিয়ে দিলাম, কোথায় দিলাম, পজিশন রিলেটিভ নাই, কমেন্ট করে দিয়েছি। চাইল্ড আর দেখা যায় না, চাইল্ড দেখা হচ্ছে বডিকে ফলো করতেছে। বডির টপ থেকে 20 পিক্সেল নামতেছে চাইল্ড, সরি 25 পিক্সেল, এবং বডির লেফট থেকে 75 পিক্সেল সরে আসতেছে। কারণ
চাইল্ডের আর পজিশন রিলেটিভ নাই। চাইল্ডকে যখন, সরি, প্যারেন্টের আর পজিশন রিলেটিভ নেই, প্যারেন্টকে যখন এই পাওয়ারটা দিয়ে দেবেন, হ্যাঁ তোমার পজিশন রিলেটিভ, তখনই তাহলে সেই প্যারেন্টের চাইল্ড তখন প্যারেন্টকে ফলো করে এভাবে ডানে বায়ে নিয়ে এসে তাকে রাখে। আবার দেখবেন যে মেনু বারে থাকে না, মেনু বারে ড্রপ ডাউন মেনু, একটা মেনুর উপর মাউস নিলে ড্রপ ডাউনে মেনু চলে আসে, সেখানেও হচ্ছে কি আপনার এই পজিশন রিলেটিভ অ্যাবসলিউট ইউজ করা হয়। ওকে। এটা ইয়া হ্যান্ডলিং কন্টেন্ট কি হচ্ছে, যাই হোক, এটা তো ইয়া ফ্লোটিংটা একটু দেখায়, হ্যাঁ। ফ্লোটিংটা মানে হচ্ছে ভেসে থাকা, হ্যাঁ। এটা অনেক আগে ইউজ হতো। আহ প্লট লেফট আছে, প্লট রাইট আছে, এটা একটু উদাহরণ দিয়েই বুঝাই। সিএসএস প্লট, মনে করেন এই উদাহরণটা দিই, এগুলো প্রত্যেকটা এক একটা ডিস। প্লট লেফট দেওয়া আছে, তাই না, ও বাম দিকে বেশি থাকবে, এরপরের জায়গাটা ছেড়ে দিবে। নর্মালি কি হয়, ব্লক এলিমেন্ট জায়গা ধরে রাখে, হ্যাঁ। তো আমি ডিসপ্লে ইনলাইন ধরে জায়গাটা ছেড়ে দিচ্ছি, তাই না, ওই লাইনটা। কিন্তু ডিসপ্লে আগে যেটা হতো, ওই ফ্লোট লেফট দিলে জিনিসগুলা বাইরে চলে আসতো, আর ফ্লোট রাইট দিলে জিনিসগুলা ডানে চলে আসতো। এটা কিছুটা আমাদের টেক্সটের মতো। আমরা যখন একটা চিঠি লিখি বা অ্যাপ্লিকেশন লিখি কাগজে, একটা লাইন এরকম একটা একটা ক্যারেক্টার বসে পাশাপাশি, হ্যাঁ। যখন লাইনটা শেষ হয় তখন আবার কি করি, আবার নিচের লেফটে চলে যাই, একটা একটা ক্যারেক্টার পাশাপাশি বসে। যখন লাইনটা শেষ হয়ে যায় আবার নিচে চলে আসে, একটা একটা ক্যারেক্টার পাশে, এভাবে করি। ঠিক তেমনি এখানে লেটারের জায়গায় ডিভ গুলা চিন্তা করেন। ডিভ বা ডিভিশন একটা একটা করে পাশাপাশি বসবে, একটার পাশে যখন আর জায়গা থাকবে না তখন আবার নিচের লাইনে চলে যাবে। এটা হচ্ছে লেফট এলাইন। কিন্তু আরবি সংখ্যা, আরবি বড় যদি দেখেন সেগুলো কিন্তু রাইট এলাইন। একটা একটা করে আরবি লেটার আমরা ডান থেকে বায়ে পড়তে থাকি, তারপর আবার নিচের লাইনে চলে যেতে না, আবার ডান থেকে বায়ে। ঠিক তেমনি ফ্লোট রাইট দিলে দিসগুলো ডান দিকে ভেসে থাকবে, একটা একটা করে ডান দিক দিয়ে আসবে, যখন জায়গা শেষ হবে আবার নিচ থেকে ডান দিক দিয়ে শুরু হবে। এটা হচ্ছে প্লট লেফট প্লট রাইট এর কাজ। তো এখন আর খুব একটা আসলে ইউজ হয় না। এটা দিয়ে কি আলাদা কিছু বুঝাইতে চাচ্ছে একটু দেখে নিই, হ্যাঁ? দরকার হয় ইয়াংয়ের হেল্প নিয়ে দেয়। হ্যান্ডেলিং কন্টেন্ট ওভারফ্লো, ওহো, ইয়াংয়ের হেল্প লাগবে না, আমি ঠিক মতো পড়তে পারি না আসলে, হ্যাঁ। কন্টেন্ট কি, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এটা হচ্ছে যদি আমার ওভারফ্লো হয়ে যায়, মানে ভেতর থেকে যদি বাহিরে চলে যায়, তাহলে কি করব, এটা একটু করতে তাহলে দেখি। ডিসপ্লে টেবিল তো দেখালাম, হ্যান্ডেলিং কন্টেন্ট ওভারফ্লো, এটা একটু দেখি। ডিপ নিলাম, কিছু একটা বড় টেক্সট নিলাম, লরেন্স 60 নিলাম, হ্যাঁ। অনেক বড় টেক্সট। তাহলে হচ্ছে গিয়ে এইখানে যদি দেখি, এই যে নিচে, তো এই ডিপটা এখন একটু ক্লাস নিয়ে একটা ক্লাসের নাম লিখলাম যে সিএমভিডি বা কোডম্যান ভিডি। এটা আমরা এখন স্টাইল ডট সিএসএস এ পাবো। কল করার পরে বললাম যে ভাই তোমার উইথ হচ্ছে 300, মানে হাইট হচ্ছে হাইটটা দিলাম না, প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল। একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড কালো। দেন বললাম হচ্ছে গিয়ে বর্ডার তো দিলাম, একটা মার্জিন দিয়ে দিই, বললাম উপরের নিচে 20 পিক্সেল, ডানে বায়ে হবে। দেখি এটা আসছে, হ্যাঁ এখানে আসছে। এখন কথা হচ্ছে গিয়ে আমি এটা বললাম হচ্ছে গিয়ে উইথ, তো বাইরে যদি হাইট দিয়ে দিলাম, একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিই, মনে করেন হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল। দেখেন টেক্সটটা জায়গায় আগে নেই, দেখে কি হয়েছে, নিচে চলে গেছে, তাই না, নিচে চলে গেছে। এখন এটা আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি, তাহলে এইখানে একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে ওভার, মানে যদি এটা ওভারফ্লো হয়ে যায়, মানে ভিতর থেকে বাইরে চলে যায়, প্রথমে যেটা ইউজ করতেছে সেটা হচ্ছে হিডেন।
তার মানে যতখানি অংশ বাহিরে চলে গেছে ততখানি অংশ আমি দেখতে চাচ্ছি না, হাইড করে দাও। যেই হাইড করে দিয়েছি অমনি আর জিনিসটা দেখা যাচ্ছে না। ওভারফ্লো হিডেনের জায়গায় আমি দিয়ে দিলাম ওভারফ্লো। আচ্ছা, হিডেনটা থাক, হিডেনটা থাকলো, এটা আমি কমেন্ট করে দিই, আপনাদের নোট হিসেবে থাকলো, তাই না? হিডেনের জায়গায় আমি দিয়ে দিলাম ওভারফ্লো। কি তো হচ্ছে, এটা হচ্ছে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্ক্রোল। দেখেন এখন ডানে বায়ে তো, বায়ে তো জায়গা নেই, নিচের দিকে স্ক্রোল হয়ে গেছে। আমি বলতে পারেন যে আমার এই নিচের বারটা তো কোনো দরকার ছিল না, আমি বড় করে দেখেন, এই নিচে একটা বার চলে আসছে, এটা তো কোনো দরকার নাই, এইটা তো ঠিক আছে, নিচের জায়গা পায়। তাহলে এটা আমি কমন করে দিই। তাহলে এখানে উপরে নিচে এই অ্যাক্সেসটাকে আমরা চিনেছি ওয়াই অ্যাক্সেস বলা, তাই না? তবে এখানে বলি ওভারফ্লো ওয়াই স্ক্রোল, এটা দিয়ে দিই। এখন দেখেন নিচের বারটা আসে নাই, ডানের বারটা চলে আসছে। তাহলে এই যে বার, আর যদি আপনি চান যে না এক্স অক্ষ বরাবর থাকবে, তখন হচ্ছে গিয়ে আহ, জিনিসটা এইভাবে দিতে পারি। ওয়াইটা থাকলো, একটু পরে উঠাই দিব। এখানে তো এক্স নিয়ে আমার লাভ নেই, ওভারফ্লো এক্স দিয়ে দিলাম স্ক্রোল। আর ভিজিবল দেওয়া মানে ভিজিবল, এই যে এখানে ওয়াইটা তো অটোমেটিক আসছেই, এক্সটা নিচে চলে আসছে শুধু শুধু। আর ওয়াইটা তো কাজের জন্য আসছে, নয়তো তো এটা স্ক্রোল হবে না, যেহেতু আমি স্ক্রোল লিখে দিছি। আমি এখানে আবার না হয় দিয়ে দিই ওভারফ্লো ওয়াই হিডেন। তাহলে ওয়াই এর ওইটা নাই, শুধু এক্স এর আসছে, কিন্তু লাভ হলো না, কারণ আমার এটা নিচের দিকে যেতে হবে। তো এই মোটামুটি ওভারফ্লো এক্স, ওভারফ্লো ওয়াই, ওভারফ্লো দিয়ে ইয়া করতে পারেন। এটা যদি আমি বলি দিয়ে ডিসপ্লে ইনলাইন, তাহলে তো আমার এআই আসবে না। ইনলাইন ব্লক দিলাম, মার্জিন অটো কাজ করে না ইনলাইন ব্লকে, হ্যাঁ। এটা আমি তুলে দিই, ডিসপ্লে শুধু যদি ইনলাইন দিই তাহলে তো আমার উইডি কাজ করবে না। স্যার কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে, থাক। আমার না নেই ডিসপ্লে নিয়ে, এটা মাথা না থামাই। ওভারফ্লো ওয়াই থাকলো। আরেকটা আছে টেক্সট ওভারফ্লো। এলএস দিতে পারে, এই কাজ করেনি। চলো একটু এআই এর হেল্প নিয়ে দেখি। হোয়াইট স্পেস নো র্যাপ, এবার কাজ করছে, বাহ। তাহলে আর আমি হাইটটা দিয়ে লাভ আছে, হাইটটা উঠাই দিই। দেখেন হোয়াইট স্পেস যখন নো র্যাপ, যখন র্যাপ দিছি তার মানে হচ্ছে গিয়ে ও জিনিসটা হচ্ছে গিয়ে র্যাপ হয়ে গেছে। র্যাপিং পেপার তো আমি চিনি, মোড়ানো হয়, তাই না? তো জিনিসটা মোড়ানো, লাইন শেষ হয়ে গেছে নিচে চলে আসছে, লাইন শেষ হয়ে গেছে নিচে চলে আসছে, র্যাপ হয়ে গেছে। যখন আমি হোয়াইট স্পেস দিছি নো র্যাপ, তখন টেক্সটটা একটা লাইনে চলে আসছে। যেই একটা লাইনে চলে আসছে তখন এই যে দেখেন টেক্সট ওভারফ্লো। তখন আমি এই ইলিপস দিলাম, ইলিপস না দিয়ে যদি দিয়ে দিই স্ক্রল, তাহলে যে ওভারফ্লো হিডেন ওয়েটস এটা আচ্ছা না দিলেও তো যাই হোক সমস্যা নেই, স্ক্রল চলে আসছে। অন ডানে ভাই, এটা একটু করার জন্য এই কাজগুলো করলাম, এআই এর হেল্প নিলাম, যাই হোক। ইলিপসি ইউজার, ইলিপসি ইউজে টেক্সট ওভারফ্লো ইলিপস দিয়ে দিলাম, মানে আমার জায়গা শেষ, আমি আর এখানে দেখতে পারতেছি না। আর এখানে হচ্ছে গিয়ে আমার ওভারফ্লো এক্স স্ক্রোল, ওভারফ্লো ওয়াই স্ক্রোল, এগুলো হচ্ছে আপাতত হিডেন করে দিই। তাহলে আই হাই ওভারফ্লো এক্স হিডেন দিয়ে দিই, এবার ঠিক আছে।
তাহলে ওভারফ্লো এক্স হিডেন দিয়েছি, আমি কিন্তু একটু ভেঙে ভেঙে করেছি, আপনার একটু ভিডিওটা বারবার দেখে একটু প্র্যাকটিস করে জিনিসটা বুঝে নিয়ে যে কিভাবে এটা করা যায়। এটা কিন্তু রিয়েল লাইফে মাঝে মধ্যে ইউজ হয়। যেমন একটা লাইন দেখাইলো, দেখানোর পরে ওই জায়গার মধ্যে যতখানি ক্যারেক্টার দেখানোর দেখা দিল, দেন হচ্ছে কি ওই যে ডট 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 দিয়ে দিল, তার যে এটা মানে মিন করতেছে আবার আরো টেক্সট আছে। তখন হয়তো জাভা স্ক্রিপ্টের হেল্প অথবা কার একটা লিঙ্কের নিচে থাকলো রিড মোড, এরকম কিছু থাকতে পারে, তাই না? একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে বললাম আচ্ছা এটা তো ওভারফ্লো হয়ে যাবে। কারণ এই ডিভটার নিচে বা অন্য কোথাও ডিভের মধ্যে ডিজাইন যদি করতে চাই, তাহলে এটা একটা প্যারাগ্রাফ দিতে পারি, আমি ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তারপরে মুখ দিয়ে যেহেতু বলছি করে ফেলাই না, প্যারাগ্রাফ নিলাম আর একটা বাটন নিয়ে বলে হচ্ছে রিড মোর। এখন আমার যে কাজগুলা করেছি সেগুলো প্যারাগ্রাফে নিয়ে আসতে হবে, হ্যাঁ, প্যারাগ্রাফে নিয়ে আসতে হবে। তো রিড মোড থাকলো, তখন আমি এই যে ওভারফ্লো হিডেননেস, ওভারফ্লো এক্সিডেন্ট, হোয়াইট স্পেস নোরা, টেক্সট ওভারফ্লো, ইলিপস, এটা আমি এইখানে না অ্যাপ্লাই করে এরকম বলতে পারি যে ওখানে তো কোনো ক্লাস নেই, আবার পি দিলে সব পি চেঞ্জ হয়ে যাবে, বিপদ না? এটা না করে আমি বলি হচ্ছে গিয়ে ডট সি এম বিডি, এই যে গ্রেটার দ্যান সাইন দিলাম, মানে এর ভেতরে ঢুকে আমি কাকে সিলেক্ট করতে চাচ্ছি, পি কে, দিয়ে আমি এই যে আমি যে কোড যেটা কপি করে নিয়ে এসেছি সেটা পেস্ট করে দিলাম যে ওভারফ্লো এক্সিডেন্ট হোয়াইট স্পেস স্টোরে টেক্সট 5 মিনিট। দেন প্যারাগ্রাফটা ইলেপস হয়ে গেছে, আর নিচে অ্যাঙ্কর থেকে রিড মোড আছে, রিড মোড দিলে হয়তো অন্য একটা পেজে গিয়ে পুরো প্যারাগ্রাফটা দেখায় দিবে। তাহলে এটাও না হয় আপনাদের করে দিই, হ্যাঁ, এই বাটন না দিয়ে এটা আমি বাটনটা অ্যাঙ্কর টেকের মধ্যে নিয়ে নিলাম, আর একটা নতুন পেজ নিয়ে নিলাম, পেজের নাম দিলাম হচ্ছে গিয়ে ডিটেলস ডট এইচ টি এম এল দিলাম। তো এই ডিটেলস ডট এইচ টি এম এল এ আমি ডিফল্ট যে কোডিং সেটা নিয়ে নিলাম, এখানে জাস্ট ওই প্যারাগ্রাফটা লিখে রাখলাম 60 ওয়ার্ডে, আর একটা বাটন নিয়ে রাখলাম, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে রাখি, আর একটা বাটন নিয়ে রাখি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, বাটনের মধ্যে বলে দিই কি ব্যাক, আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলি আহ, এই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল, অথবা সরাসরি এই ফোল্ডার দিয়ে দিই ইন্ডেক্স ডট এইচটিএমএল, বাই ডিফল্ট এটাই মেইন ফাইলটা ইন্ডেক্স ডট এইচটিএমএল। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে যে এইচ রেফ এর মধ্যে বলে এই ফোল্ডারের মধ্যে ডিটেলস ডট এইচটিএমএল, দেখি তো কাজ করে কিনা। তাহলে এখানে রিড মোড আছে, হ্যাঁ, আমার এটা কিন্তু ছোট, আমি বড় করে রাখছি খুব ছোট করে, হ্যাঁ। আচ্ছা নয়ন, রিড মোড আসছে, আসছে, এবং এখানে কি আসছে ব্যাক, যে ব্যাকে ক্লিক করলাম আবার আরেকটা চলে আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার হোম পেজ, এখানে রেড করে দিলাম, ওই প্যারাগ্রাফটা পুরাটা দেখা যাচ্ছে। ডিজাইন করতে পারবো, ব্যাকটাকে আরো সুন্দর করতে পারবো, সমস্যা নেই। এই ব্যাকে ক্লিক করলাম আবার এখানে চলে আসছে। তাহলে এখানে যে ট্রাঙ্কেট করার মিনিংটা হচ্ছে এটা যে এখানে আরো টেক্সট আছে, রিপোর্ট দিলে সেখানে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে হচ্ছে কি এটা গেল। ওভারফ্লো নিয়ে আমি যথেষ্ট বলেছি, আর দরকার নাই। ফ্লোটিং নিয়ে তো দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ইউজ করব না। জাস্ট চিনে রাখেন যে ফ্লট লেফট বায়ে বায়ে ভেসে থাকে, হ্যাঁ, বা ফ্লট রাইট ডানে ডানে ভেসে থাকে। আচ্ছা, বক্স মডেল এটা খুবই ছোট, দেখা যায়। দেখেন এখানে আমি যদি সিএসএস এর বক্স মডেল লিখে সার্চ করি আমাকে বিভিন্ন ইমেজ দিবে। এই ইমেজটা একটু কালার কম, এই ইমেজটা একটু দেখি। দেখেন এটা একটা বক্স মডেল, কন্ট্রোল প্লাস দিলে হয়তো বড় হবে। এইটাকে কি বলে, কন্টেন্ট। এইচটিএমএল এ কি কি কন্টেন্ট আছে? এইচটিএমএল এর কন্টেন্ট আছে হচ্ছে কি টেক্সট, ইমেজ, অডিও এবং ভিডিও, এই 4 ধরনের কন্টেন্ট আছে। আর ওই যে আমি তো বর্ডার তো ইউজ করেছি, বর্ডার তো চিনে নেই। বর্ডার আর এই কন্টেন্টের ভিতরে যে খালি জায়গা সেটাকে বলা হচ্ছে প্যাডিং, আর বর্ডারের বাহিরে যে খালি জায়গা সেটাকে বলা হচ্ছে মার্জিন। তো আমরা মার্জিন, প্যাডিং, বর্ডার এগুলা হচ্ছে গিয়ে ইউজ করেছি, তাই না? তো আমাদের এটা সম্পর্কে ভালো ধারণা আছে ইনশাল্লাহ। তাছাড়া আপনাদের এখানে রিপিটেড জিনিসপত্র আছে, বুঝছেন?
Okay? তাহলে হচ্ছে গিয়ে আমরা বক্স মডেলটা যদি আবার দেখি, তো রিপিট করে দিই। এটা হচ্ছে মার্জিন, যেটা বাহিরে খালি জায়গা। এটা হচ্ছে বর্ডার, যেটা চারপাশে খালি জায়গা, কন্টেন্টের চারপাশে যে খালি জায়গা বর্ডারের ভিতরে, সেটাকে বলেছে প্যাডিং। আর এই কন্টেন্টটা হচ্ছে আপনার হচ্ছে টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, অডিও অথবা ভিডিও, সাধারণত চার ধরনের কন্টেন্ট হয়। হ্যাঁ, তো এই হচ্ছে এই মডেলটাকে বলতেছে হচ্ছে বক্স মডেল, একটা বক্স, চারকোনা বক্স এই মডেলটা এরকম। কন্টেন্টের বাইরে প্যাডিং, তার বাইরে বর্ডার, তার বাইরে মার্জিন থাকে। হ্যাঁ, তো আমি কি কোনো কিছু দেখাতে পারি? এই যে আমরা অলরেডি এটা নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে করি তাহলে। এটা হচ্ছে যাই, রিভার্স স্টাইলে যাই। এখানে মার্জিন কিন্তু অলরেডি ইউজ করছি। এই যে মার্জিন, যে মার্জিন উপরে নিচে 20 পিক্সেল, এবং কি দিছি ডানে বায়ে অটো, এটা হচ্ছে মার্জিন। প্যাডিং কি দিছি? প্যাডিং দিছি এই যে দেখেন, বর্ডারের ভেতরে এই যে একটা বর্ডার, বর্ডার তো দিয়েছি, ছোট্ট একটা চিকন বর্ডার দিয়েছি তাই না, ওয়ান পিক্সেল। বর্ডারের ভিতরে আর কন্টেন্ট কোন বেলায়, যে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এর মধ্যে একটা খালি জায়গা আছে। এই জায়গায় কোনো কিছু আসে নাই। এই খালি জায়গা চারপাশ দিয়ে যেটা, সেটাই হচ্ছে আপনার প্যাডিং। এখানে একটা জিনিস দিচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। এটা কি করে? বক্স সাইজিং বর্ডার বক্স, এটা মনে হয় বলছিলাম, যাই হোক মনে করে না, যাই হোক। বক্স সাইজিং হচ্ছে গিয়ে আহ, উপরে অলরেডি ইউজ করেছি, দেখছেন বক্স সাইজিং বর্ডার বক্স। কোনো দুইটা ডিভ বা একাধিক ডিভে আপনি যখন প্যাডিং ইউজ করেন, তখন প্যাডিং এর কারণে সেই ডিভের ওয়েটটা বেড়ে যায়। তো বক্স সাইজিং বর্ডার বক্স সেই ওয়েটটা বাড়ায় না। তো একটু যদি দেখি, আইকে বুঝাবো, না আইকে বুঝা করছিলাম না, মানে যাই হোক, তারপরেও আমি দুইটা ডিপ নিই। কি গত ক্লাসেই করছিলাম মনে পড়ে, দেখি তো। তো অনেক কাজ করছি বা। এই যে এখানে বক্স সাইজিং বর্ডার বক্স নিয়ে বুঝাইছিলাম, একটা ডিপ, দুইটা ডিপ নিয়েছিলাম। একটা ডিপের প্যারিং দেওয়ার কারণে ডিপটা ওয়েটটা বেড়ে গেছে। যেই বক্স সাইজিং বর্ডার বক্স দিয়েছি, তখন জিনিসটা ছোট হয়ে আসছে। হ্যাঁ, তো এটা একটু মনে রেখেন, বক্স সাইজিং। আর এখানে আমি একটু ইয়া দিই, মনে করেন একটা ডিপ দিলাম, ডিপের নাম দিলাম নেম। আচ্ছা, আরেকটা আছে, মুখে কোড না করে মুখে বুঝে বুঝতে পারবেন। সেটা হচ্ছে বক্স সাইজিং কন্টেন্ট বক্স। বক্স সাইজিং বর্ডার বক্স, সে কাকে আদর্শ হিসেবে ধরে? বর্ডারটাকে। এই যে কোনার যে লাইনটা, এটা একটু বর্ডার, তাই না? বক্স সাইজিং বর্ডার বক্স, তার মানে বর্ডারের উপর ডিপেন্ড করে সে কাজ করবে। আর বক্স সাইজিং কন্টেন্ট বক্স, মানে ভেতরে যে কন্টেন্টটা থাকে, সেটার উপর ডিপেন্ড করে সে কাজ করবে। আসেন আমরা না হয় একটু না হয় প্র্যাকটিস করে দেখি। একটা ডিভ নেই, ডিভের নাম দিলাম বক্স। ডিভের ভিতরে লিখলাম হচ্ছে আহ, কি দেখা যায়, ডিভের ভিতরে লিখলাম হচ্ছে গিয়ে আহ, বাংলাদেশ লিখে দিই, অথবা লিখে দিই লরেল 30। তো আমি এখানে সিএসএস এ আসলাম, তাহলে এই বক্সটাকে কল করি। বক্সটাকে কল করে বললাম হচ্ছে তোমার ওয়েট হচ্ছে কত, ওয়েট দিয়ে দিই 300 দিয়ে দিই। হাইট আর দিলাম না, একটা বর্ডার দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, বর্ডার 1 পিক্সেল, সলিড, ব্ল্যাক দিয়ে দিই। হ্যাঁ, আউটপুটটা দেখি কিরকম আসে, এই যে এরকম আসছে। তাহলে এটা যদি মাঝখানে আসে তাহলে মনে হয়, তাই না? আমি বললাম মার্জিন অটো দিয়ে দিই, তো এটা মাঝখানে চলে আসে। এখন আমি এখানে প্যারিং দিলাম 20 পিক্সেল। আমার উইথ কিন্তু বাড়ে নাই, কেন বাড়ে নাই? কারণ হচ্ছে কি, আমার উপরে কি দেওয়া আছে শুরুতে, বক্স সাইজিং বড়। আমি এখানে চেঞ্জ করে বলে দিই হচ্ছে গিয়ে বক্স সাইজিং কন্টেন্ট বক্স। তাহলে দেখেন ওয়েটটা বেড়ে গেছে। তা বাই ডিফল্ট কি থাকে? কন্টেন্ট বক্স থাকে। সেটাকে আমি স্টার্ট দিয়ে সবগুলাকে বর্ডার বক্স করে দিছি। এখন যে 300 পিক্সেলটা মেইন করতেছে, হ্যাঁ, এখন যে কি, এই যে 300 পিক্সেলটা মেইন করতেছে,
এই 300 পিক্সেলটা আপনাকে মেন করতেছে হচ্ছে কি এটা কন্টেন্টের উইথ। আর যখন আপনি বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিবেন, এটা না দিলেও বক্স সাইজিং বর্ডার বক্স পাবে, কারণ আমার উপরে বর্ডার বক্স তো আছে। তখন মেন করতেছে উইথটা হচ্ছে বর্ডারের উইথ। ঠিক আছে, এটাই হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স এবং বক্স সাইজিং কন্টেন্ট বক্সের মধ্যে তফাৎ। ওকে, আশা করি বুঝাইতে পারছি। একটু শ্যাডো দিয়ে দিই। শ্যাডো দেওয়া খুবই সোজা কাজ, টেক্সটের শ্যাডো দিয়ে দেয় আর হচ্ছে গিয়ে বক্সের শ্যাডো দিয়ে দেয়। হ্যাঁ, বক্সের শ্যাডোর নিচে জায়গা নেই। তাহলে একটু আমি বলে দিই যে একটা নিচে একটু জায়গা নাও ভাই, মার্জিন বটম আপনার 20 পিক্সেল নিচে একটা জায়গা নিচ্ছে। দেন হচ্ছে কি আমি যেটা করতে চাচ্ছি, বক্স সাইজিং বড় সেগুলো না, শ্যাডো দিতে চাচ্ছি, তাই না? তাহলে এখানে বক্স শ্যাডো, বক্স শ্যাডো যদি দিই সেটা ডিবে পড়ে, হ্যাঁ। আর যদি টেক্সট শ্যাডো দিই সেটা টেক্সটে পড়ে। তাহলে বক্স শ্যাডো দিয়ে মনে করেন 10 পিক্সেল টানে, 10 পিক্সেল নিচে আর দিয়ে দিলাম হচ্ছে কালো। এবার দেখেন সাইড দিয়ে একটা এই যে ডান পিক্সেল, 10 পিক্সেল ডানে, 10 পিক্সেল নিচে কালো রঙের একটা শ্যাডো পড়ছে। এটা যদি মাইনাসে দিয়ে দিই, এটা দেখেন শ্যাডোটা ডানে না পড়ে পায়। আবার এই যে সেকেন্ড ভ্যালুটা, এটা যদি আমি মাইনাসে দিয়ে দিই, তাহলে দেখেন এটা নিচে না পড়ে উপরে পড়ছে। তাহলে হচ্ছে কি আমি এটা যেটা করতে পারি, মাইনাসটা তুলে দিই। হ্যাঁ, মাইনাসটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখেছি। আমি এটা মাইনাসটা তুলে দিলাম। মাইনাসটা তুলে দেওয়ার পর এটা ডানে পড়েছে। আরেকটা ভ্যালু আছে, 3 নম্বর ভ্যালু, এটা হচ্ছে কতখানি ব্লার হবে বা মুছে যাবে। হ্যাঁ, কতখানি মুছে যাবে। তো এইটা হচ্ছে কি আমি স্টার্ট যেটা ছেড়ে দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল আমি ব্লার করে দিলাম, দেখছেন? আমি যদি 10 পিক্সেলের জায়গায় 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে কিন্তু আরো বেশি ব্লার হয়ে গেছে, দেখছেন? মানে জিনিসটা মনে হচ্ছে মুছে সাইড দিয়ে শ্যাডো বের হয়ে মিশে গেছে, তাই না? আর যদি 3 নম্বর ভ্যালুটা আবার না দিই, তাহলে দেখেন একেবারে গাঢ় একটা শ্যাডো পড়ছে, তাই না? আর যদি আমি 3 নম্বর ভ্যালুটা বেশি দিয়ে দিই, তাহলে অনেকখানি ব্লার হয়ে গেছে বা মুছে গেছে। তো এটা আমি চাইলে উপরেরটাও দিতে পারি, যেহেতু নিচেরটা দিয়েছি, উপরেরটা না দিলে জিনিসটা খারাপ দেখাচ্ছে। তাহলে আমি উপরেরটাতেও দিয়ে দিলাম। না হ্যাঁ, না কেন টেক্সটের মধ্যে চলে গেছে রে, ওই যে নো র্যাপ এগুলো সেগুলো দিছে, জন্য প্রশ্ন থাক উপরেরটা দিয়ে তুলে দিই। এখন আমি যেটা করতে চাচ্ছি, টেক্সটের শ্যাডো দিতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো কত দিলাম বললাম হচ্ছে, মনে করেন 1 পিক্সেল ডানে পড়লো, 1 পিক্সেল নিচে পড়লো, 1 পিক্সেল ঝাপসা হলো, ওই সেমই বক্স শ্যাডো যা, টেক্সট শ্যাডো তাই। তাহলে আমি কালো রঙের একটা শ্যাডো দিয়ে দিলাম। দেখেন একটু গাঢ় হয়ে গেছে না, পিছনে হালকা কালো রঙের একটা শ্যাডো করছে। আমি না হয় এখানে বললাম কালো না, লাইট ব্লু দিয়ে দিই। হ্যাঁ, লাইট, পিছনে হালকা একটা নীল কালারের শ্যাডো করছে, দেখা যাইতেছে না, একটু বড় করে দেখি। হ্যাঁ, ওই যে হালকা একটা নীল কালারের শ্যাডো করছে। তাহলে ওইটা আমি মনে করেন লাইট ব্লু না দিয়ে দিয়ে দিলাম ব্লু। ব্লু অবশ্য ডার্ক কালার, এখন ভালো করে দেখা যাচ্ছে। 1 পিক্সেল ডানে 1 পিক্সেল নিচে ব্লার একটা ব্লু কালারের শ্যাডো এই যে কালোর পিছনে পড়ে গেছে। বা হয় আমি বলে দিই কন্ট ওয়েট কি বোল্ড, মানে হচ্ছে মোটা দিয়ে দিলাম। তাহলে এখন জিনিসটা মোটা হয়ে যাচ্ছে, পিছনে টেক্সট শ্যাডোটা পড়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা বক্সের শ্যাডো টেক্সটের শ্যাডো দিতে পারি। উপরেরটা যখন আমি বক্সের শ্যাডো দিচ্ছি, তখন ওই যে ওভারফ্লো টোভারফ্লো নিয়ে গেম খেলছে, তো ওই শ্যাডোটা এই বর্ডারের এখানে না পড়ে টেক্সটের এখানে পড়ছে। এই ধরনের ক্ষেত্রে বাইরে আরেকটা ডিউ নিয়ে নিতে পারেন, নিয়ে সেটা শ্যাডো দিয়ে দিলে কাজ হয়ে যাবে। আজকে মনে হয় এটা করলে বেশি হয়ে যায়। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক, যা যা করেছি। পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট একটা ইম্পর্টেন্ট টপিকস, এটা একটু কভার করার চেষ্টা করেন। আর বক্সের এটা প্রায় ইউজ করবো, এটা ছোট জিনিস। বক্স মডেল, বক্স সাইজিং, বক্সের 3টে ইউজ করছি। কম্বিনেটরস, কম্বিনেটরস মানে হচ্ছে চিহ্ন। হ্যাঁ, যে আমি সিলেক্ট করব এরকম কতগুলো চিহ্নকে কম্বিনেটরস বলে। আহ, যেমন যদি একটু আগে বাড়বো, তাহলে
হ্যান্ডেলিং টেক্সট ওভারফ্লো কিন্তু আমাদের শেষ, যে ওভারফ্লোর মধ্যে গ্রেডিয়েন্টস ব্যাকগ্রাউন্ড আছে, এই দুটো কি কভার করেছে, হচ্ছে কভার করি দেখি, যতখানি পারি আগাই, হ্যাঁ। কম্বিনেটরস যদি একটু উদাহরণ দিই, কম্বিনেটরস এর উদাহরণ একটা অলরেডি করছে, যে এটা একটা কম্বিনেটরস। এটা মানে হচ্ছে কি আপনার কোডম্যান বিডি এই ক্লাসের মধ্যে প্রথম চাইল্ড গুলোর মধ্যে একটা হচ্ছে পি, হ্যাঁ, এটা মিন করতেছে এইটা, হ্যাঁ, তাহলে এই যে একটা কম্বিনেটর ইউজ করছে। আবার স্পেস ইউজ করা যায়, আমি একটু উদাহরণ দিই আর হচ্ছে কি কেড়ে দিই। এর ভিতরে আমি স্পেস দিয়ে দিলাম, স্পেস দিলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার কমেন্ট করে আছে, কোডম্যান বিডি ক্লাসের মধ্যে শুধু চাইল্ড না, চাইল্ডের চাইল্ড যত চাইল্ড আছে পি, চাইল্ডের চাইল্ড মানে নাতিপুতি বলতে আমরা যা বুঝি, কোডম্যান বিডির পি তার ভিতরে আবার পি তার ভিতরে আবার পি যত থাকুক না কেন, সেগুলা হচ্ছে গিয়ে আপনার এইভাবে আসতেছে, হ্যাঁ। এটা হচ্ছে কি, এটা মিনিং যে সব পি। আর এই যে গ্রেটার দেন সাইন দেন, তাহলে প্রথম পি প্রথম চাইল্ড নাতিপুতি এগুলা না, হ্যাঁ, প্রথম সন্তানগুলোর ফিউচার একাধিক পি। এখন বলতে পারেন যে এখানে কনফিউশন তৈরি করি, হ্যাঁ, এটা একটা পি কোরবান বিডির ভিতরে, আরেকটা পি নিলাম, হ্যাঁ, এইখানে আমি কিছু লিখে দিলাম। তাহলে এখন কোরবান বিডি ক্লাসের মধ্যে কয়টা পি? কোরবান বিডি ক্লাসের মধ্যে আমার দুইটা পি, হ্যাঁ, এটা একটা পি এটা একটা পি, কিন্তু দুইটাই কিন্তু প্রথম চাইল্ড চিলড্রেন, হ্যাঁ, প্রথম চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে চাইল্ডের ভিতরে চাইল্ড না, নাতিপুতি না, চাইল্ডের চাইল্ড। আচ্ছা, তো চাইল্ডের চাইল্ড, একটু ওয়েট করুন, হুম। তো এটা দেখেন, এটাও পি, এটাও হচ্ছে সরাসরি চাইল্ড, এটাও পি, এটা কিন্তু প্রথম চাইল্ড, চাইল্ডের চাইল্ড না। তার এই ক্ষেত্রে এই দুইটাই সিলেক্ট হবে, এটাও সিলেক্ট হবে, এটা তো চাইল্ডের চাইল্ড সবগুলা সিলেক্ট হবে। কিন্তু আপনি যদি আবার পি এর ভিতরে আবার নতুন করে পি নেন আরেকটা, হ্যাঁ, পি এর ভিতরে পি যদিও না হয় না, ডিমের মধ্যে ডিপ না হয়, জাস্ট বোঝানোর জন্য করতেছি, তাহলে যেটা হবে আপনার এইটা সেকেন্ড পি কে সিলেক্ট করবে না, এই যে পি এর ভিতরে পি মানে কোডম্যান বিডি একটা ক্লাস, তার ভিতরে একটা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে তার কি নাতি। তাহলে এই গ্রেটার সাইন দিলে সে নাতিকে সিলেক্ট করবে না। কিন্তু এই গ্রেটার সাইন দিলে কিন্তু সে এই পিটাকে সিলেক্ট করবে, আবার দ্বিতীয় যে চাইল্ড ওইটাও তো পি, এইটাকেও সিলেক্ট করবে, দুইটাকে সিলেক্ট করবে, কারণ এটাও চাইল্ড এটাও চাইল্ড। কিন্তু এই পিটা কি, এটা হচ্ছে নাতি, এটা চাইল্ড। তখন এই গ্র্যান্ড চাইল্ড যেটা সেটাকে সে সিলেক্ট করবে না এই গ্রেটার সাইন দিলে। কিন্তু আপনি যদি স্পেস দিলেন, এই গ্রেটার সাইন না দিয়ে যদি স্পেস দেন, তাহলে কিন্তু সেই গ্র্যান্ড চাইল্ড যেটা যেটা আমরা নাতি পুতি বলে চিনি, সেটাকেও সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, আবার একটা অপারেটর দেখায়, কম্বিনেটর, সেটা হচ্ছে গিয়ে আহ কমেন্ট দিয়ে দিই, কোডম্যান বেরি প্লাস পি। এইটা হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে, এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে সিবলিং বোঝাচ্ছে, সিবলিং বলতে ভাই বোন বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, কোডম্যান বিডি বাদ দিয়ে আমি অন্য জিনিস বুঝাই। এবার এটার জন্য আমি ডিফারেন্ট জিনিস নিয়ে আসি। মনে করে একটা ডিপ দিলাম ঢাকা, আর একটা ডিপ দিলাম হচ্ছে ধানমন্ডি, ঠিক আছে, ঢাকার ভিতরে ধানমন্ডি। আচ্ছা, ঢাকা ধানমন্ডি চাইল্ড, আচ্ছা চাইল্ড সরি, ধানমন্ডি, আচ্ছা ধানমন্ডি নিলাম, ধানমন্ডি নিলাম, আরেকটা নিলাম মনে করেন মোহাম্মদপুর। দুইটা ভিন্ন এলাকা তাই না, ধানমন্ডি আর হচ্ছে মোহাম্মদপুর, দুইটা দুই এলাকা। তো ঢাকার মধ্যে ধানমন্ডি, ঢাকার মধ্যে মোহাম্মদপুর। এই ধানমন্ডি আর মোহাম্মদপুর কি সিবলিং না, ভাই বোন না, পাশাপাশি একই প্যারেন্টের আন্ডারে? তো এই আপনি মনে করেন ধানমন্ডি সিলেক্ট করলেন এখানে, হ্যাঁ, এটা আমি উঠাই দিই, ঠিক আছে, মনে করেন ধানমন্ডি সিলেক্ট করলেন। আপনি বলতে চাচ্ছেন ধানমন্ডির একটা ভাই আছে, যেটার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদপুর, আর এখানে ডট দিয়ে দিলেন মোহাম্মদ। তাহলে মোহাম্মদপুরের ব্যাকগ্রাউন্ড রেড দিচ্ছে, যাই হোক ডাজেন্ট ম্যাটার। এটার মানে হচ্ছে ধানমন্ডির সিবলিং হচ্ছে মোহাম্মদপুর, এই প্লাস চিহ্নের মানেটা হচ্ছে এটা। এটা নিয়ে আমি অবশ্য আহ, এক কাজ করে রাখছিলাম,
প্লাস চিহ্ন মানে হচ্ছে গিয়ে ইমিডিয়েট সিবলিং, প্লাস চিহ্নর জায়গায় হচ্ছে গিয়ে এই এই অপারেটরটা ইউজ করতে পারেন, যে ঢেউয়ের মতো, হ্যাঁ, ঢেউয়ের মতো অপারেটর এটা ইউজ করা যেতে পারে। একই জিনিস আমি মনে করেন আহ আরেকটা নিলাম, যেটার নাম হচ্ছে কলা বাগান। ঠিক আছে? তাহলে দেখেন ধানমন্ডির ভাই বোন মোহাম্মদপুর আবার কলা বাগানও, কিন্তু কিন্তু আপনি যদি প্লাস দিয়ে কাজ করেন, তার মানে হচ্ছে গিয়ে এই মোহাম্মদপুর ধানমন্ডির একদম ইমিডিয়েট সিবলিং, মানে এটা তো বড় ভাই, এটা মেজো ভাই, এটা ছোট ভাই, তাই না? তাই মোহাম্মদপুর হচ্ছে মেজো ভাই, প্লাস দিয়ে বলতেছে মোহাম্মদপুর। আপনি যদি এখন প্লাস দিয়ে বলেন হচ্ছে গিয়ে কে কাকে, মোহাম্মদপুর না, প্লাস দিয়ে বললাম হচ্ছে কি এখন আমি কলা বাগানকে সিলেক্ট করে দিলাম, তাহলে এটা আবার কাজ করবে না। এই প্লাস চিহ্ন মানে ইমিডিয়েট সিবলিং, মানে ঠিক বড় ভাই হলে তার পাশে যেটা আছে মেজো ভাই, তাই না? ছোট ভাই তো মাঝখানে তো একজন আছে। তো তখন ইমিডিয়েট যে কোনো সিবলিং যদি সিলেক্ট করতে চান, তখন এই অপারেটরটা ইউজ করবেন, প্লাস চিহ্নের বদলে এই যে ঢেউ যে অপারেটর এটা সিলেক্ট করবেন। তো কঠিন লাগলে মনে দেন, সমস্যা নেই, এইভাবে আমরা দেখা যায় যে এই অপারেটরটা ইউজ হয় বেশি, এটা মাঝে মধ্যে ইউজ হয় সিবলিং ইউজ করার ক্ষেত্রে। তো এইগুলোই হচ্ছে কি আপনার কি কম্বিনেটর, যে চিহ্নগুলা যেটা দিয়ে হচ্ছে কি আমরা এই যে এগুলো করে থাকি, হ্যাঁ, সিএসএস সিলেক্ট করে থাকি, আপনার সিলেবাস পেয়েছে। সুডো ক্লাসেস, সুডো এলিমেন্ট, সুডো এলিমেন্ট হচ্ছে গিয়ে সুডো ক্লাসেস, একটা অনেক বড় টপিক, এটা আজকে আর না ধরেই থাক, নেক্সট দিন ধরবো। মনে রাখেন তাহলে আমরা কম্বিনেটরস পর্যন্ত করে রাখছি, কম্বিনেটরস পর্যন্ত করে রাখছি। সুডো ক্লাসেস, সুডো এলিমেন্ট হচ্ছে এক্সট্রা অনেক জিনিস, এটার ভিতরে হোভার আছে, শুধু হোভার শিখতে শিখালে সমস্যা হইতো না, বিফোর আফটার ফোকাস অ্যাক্টিভ আরো অনেক সুডো এলিমেন্ট আছে, হ্যাঁ। এটা শিখাতে গেলে আজকে বেশি লোড হয়ে যায়, আজকে এ পর্যন্ত রাখি। জাস্ট কম্বিনেটর গুলা চিনে রাখলাম, এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন থেকে আমরা সুডো এলিমেন্ট, সুডো ক্লাস এগুলা দিয়ে ইনশাল্লাহ ইসের আগে পর্যন্ত শেষ করে ফেলবো, নেক্সট এর আগে পর্যন্ত শেষ করে ফেলবো, চেষ্টা থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকেন, কারো কোনো কোশ্চেন আছে না থাকলে আমি আজকে এখানে রাখতে চাচ্ছি। ওকে, আমি ভিডিওটা দিয়ে দেবো না আজকে রাতের মধ্যে, ভিডিওটা দেখে আর কোড গুলা গিট হ্যাবে দিয়ে দেবো না, এটা রিপোজিটরি নাই। আচ্ছা, আমি গিট হ্যাবে একটা রিপোজিটরি খুলে ফেলাই, কিন্তু সময় আছে আজকে একটু, আমি এই কাজটা করে ফেলাই। এই কোডগুলো আপনাদের জন্য একটা ব্যাকআপ করে রাখি, তাই না? ইনিশিয়ালাইজ রিপোজিটরি এর ভেতরে আমি হচ্ছে গিয়ে দিই কমিট, পাবলিশ ব্রাঞ্চ, অবশ্যই পাবলিকলি দিয়ে দিই। তাহলে আমি যা কোডিং করেছি, হ্যাঁ, সব এখন হচ্ছে গিয়ে গিট হাবে আছে, একদম প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত, হ্যাঁ। github.com, তাদের সাথে না হয় রিপোজিটরি লিঙ্কটাও শেয়ার করে দিই, হ্যাঁ। কোডম্যান পিডি 327, এটা আমি শেয়ার করে দিই। এটা না হয় কপি ইউআরএল দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, এটা আপনাদের প্রার্থনা 326 আর 327।
এখানে এমনি সরাসরি দিয়ে রাখবে। গিটহাব হচ্ছে কোড শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। আইটি ফার্মে এটা প্রচুর ইউজ হয়। আমি হচ্ছে কি আপনাদের টপিকে দেখবেন গিটহাব আছে, আমি গিটহাব দেখিয়ে দিব, যাতে আপনারা কোড শেয়ার করতে পারেন বা অনেকে মিলে একসাথে কাজ করতে পারেন। এরকম সরাসরি দিয়ে দেবো। আর এটা 26-এ দিয়ে দিলাম, 27 দিন, এটা কোনো কথা? টপিক সরকার নয়, লিঙ্কটা দিয়েছি। ঠিক আছে, এই লিঙ্কে গেলে আপনারা যে আমার কোড গুলা দেখতে পারবেন। হ্যাঁ, এই নিউ মেসেজ কি আসছে? গিট না সিএসএস টা শেষ করি, তারপর গিটটা দেখাই, মাঝখানে অন্য টপিক পেলে কেমন হয়? আপনি চাইলে অবশ্যই আমার ইসে গিটহাবের ভিডিও আছে, একটু দেখে নিন। গিটহাব একটু ভেজাল জিনিস। ঠিক আছে, দেখা যাক কি হয়। আপাতত আজকে এ পর্যন্ত রাখি, আমি ভিডিও দিয়ে দেবো নে। আল্লাহ হাফেজ।